নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব, যে অধ্যায়ের নাম হলো রাসায়নিক বন্ধন। এবং রাসায়নিক বন্ধনের এটা প্রথম ক্লাস। এবং আমি বলে দিই যে রাসায়নিক বন্ধন কিন্তু ডিপেন্ড করে হলো পর্যায় সারণীর উপরে। যারা পর্যায় সারণী মানে চতুর্থ অধ্যায়ের ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই এই ভিডিও প্লেস থেকে সেই ক্লাসগুলো দেখবা। দেখে এখানে পর্যায় সারণীর হালকা কিছু ধারণা দেওয়া রয়েছে। যে আমরা জানি সকল পদার্থের অণু ও পরমাণু নিয়ে গঠিত, মানে যত ধরনের পদার্থ আছে সবগুলোই অণু আর পরমাণু দ্বারা গঠিত। এ পর্যন্ত টোটাল 118টি মৌল আবিষ্কার হয়েছে, ঠিক আছে, বা ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা মোটামুটি জানতে পেরেছি আগেই, ঠিক আছে। এদের মধ্যে থেকে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়েই সকল পদার্থের অণু গঠিত হয়। পদার্থের অণুতে পরমাণুর সময় এলোমেলো বা বিক্ষিপ্ত ভাবে থাকে না। তো এই যে তোমার এই বিষয়গুলো এখানে লেখা রয়েছে, এখান থেকে মূলত তোমরা পড়বা যেটা, সেটা এই অংশটা পড়বা যে রাসায়নিক বন্ধন কাকে বলে। তোমরা এখান থেকে পড়া শুরু করবা এবং এখানে এই পর্যন্ত এলো এই জায়গা থেকে এটাই পড়ানোর মতো টপিক। পরমাণুর সমূহ সুবিন্যস্ত ভাবে থাকে, সরি এটা না, এখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে। যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুইটি পরমাণুর পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এইটা তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি দাগ দিবা। এই অধ্যায়ের মূল টপিক হলো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন। এই দুইটা টপিক নিয়ে আসলে এই পুরা অধ্যায়টা গঠিত হয়েছে। এবার আমরা ফার্স্ট টপিকটা নিয়ে কথা বলবো, যে টপিকটা অ্যাকচুয়ালি কি, যৌজতা ইলেকট্রন। এবার কথা বলি যে যৌজতা ইলেকট্রন কি, বা এটা কাকে বলে, বা এটা বলতে কি বোঝায়। যৌজতা ইলেকট্রন মানে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন আছে। যেমন আমি যদি দেখাই যে এই যে এখানে তোমরা দুটো চিত্র দেখতে পাচ্ছ, এটা হলো পটাশিয়ামের চিত্র, এটা হলো অক্সিজেনের চিত্র। এই পরমাণুর সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন রয়েছে? এখানে একটি। তাহলে এই পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো একটি, ঠিক আছে। আর এটা কি, অক্সিজেনের যদি খেয়াল করি, এখানে আছে দুইটে, এখানে আছে দুইটি, চারটে, পাঁচটি, এখানে একটা, ছয়টি। তাহলে এই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। তার মানে কি, যোজ্যতা ইলেকট্রনটা কি, যোজ্যতা ইলেকট্রন কোন পরমাণুর সর্বশেষ শক্তি যে কয়টা ইলেকট্রন থাকে তাকে বলে যোজ্যতা ইলেকট্রন। এখানে দেখো লেখা রয়েছে, তুমি এখানে বলতে পারো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলে। যেমনটা আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিলাম যে পটাশিয়ামের কয়টি, একটি, এবং অক্সিজেনের 6টি। সুতরাং পটাশিয়ামের ইলেকট্রন একটি এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হলো 6টি। নিচে কিছু মৌলের যোজ্যতা ইলেকট্রন মানে বিন্যাস হতে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে। এবার প্রশ্ন হলো, তুমি কি এটা মুখস্থ করবা না করবা না? আমার মতে এটা তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু তুমি ইলেকট্রন বিন্যাস করবা, খুব ইজিতেই তুমি এই টপিকটা বুঝতে পারবে যে যোজ্যতা ইলেকট্রন কয়টি। কারণ আমরা যদি 7এর ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ যেটার যোজ্যতা ইলেকট্রন এরা বলছে 5টি। এবার আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, তো 7এর ইলেকট্রন বিন্যাস কি হবে, এখানে আসলে জায়গা নাই, তো জাস্ট আমি একটু উপরে নিব। আচ্ছা, 7টা মানে কি, প্রথমে আমরা দিই 1s স্কয়ার, তারপর কি 2s স্কয়ার, তারপর কি 2p3, তাই না? এই হলো 2 2 আর হলো তোমার কি 3, তাহলে হলো 7টি। সর্বশেষ কত, সর্বশেষ হলো 2, মানে 2 হলো সর্বশেষ শক্তি স্তর। এখানে আছে 2টি ইলেকট্রন আর এখানে আছে 3টি ইলেকট্রন, টোটাল কয়টি, 5টি, দেখছো? তো এইটা তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, মানে অযথা মুখস্থ করে ব্রেনকে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা তুমি ইলেকট্রন বিন্যাস থেকে খুব ইজিতেই বাই করতে পারবা। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে থাকে 2টে। তোমরা তো সবাই জানো যে 2 8 8 2 বা 2 8 8 এভাবে কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে এখানে হলো 2টি, পরের স্তর কয়টি, পরের স্তরে 7টি, তাই যোজ্যতা ইলেকট্রন 7। আর 15 ভাঙলে কত, 2 8, তাহলে 10, এখানে 5, তার সর্বশেষ শক্তি স্তরে 5টে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 5। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 7। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আছে ইলেকট্রন 2টে, তাই এর যোজ্যতা ইলেকট্রন 2। জাস্ট ইলেকট্রন বিন্যাস করে দেখলেই হবে, এটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে নাইট্রোজেন এর কে কক্ষপথে, মানে এই যে এখানকার কথা বলছে, কে কক্ষপথে 2টি আর এল কক্ষপথে 5টি, এটাই আসলে এখানে বিবরণ দেওয়া রয়েছে, তুমি যদি খেয়াল করো। আচ্ছা, এখানে শ্রেণীর একটা কাজও রয়েছে, ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন ও ক্যালসিয়াম এর যোজ্যতা ইলেকট্রন বের করো। দেখো ফ্লোরিন হলো তোমার 9, ফ্লোরিন কত, 9, এটা এখানে দেওয়া রয়েছে, এই যে ফ্লোরিন এর 9 এখানে দেওয়া রয়েছে, দেখো এই যে 2 নম্বরে। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো প্রথমে 2, তারপর হলো 7, আর যোজ্যতা ইলেকট্রন হবে 7, ঠিক আছে। আচ্ছা,
ফার্স্ট টপিকটা গেল। দেন এই কাজটা তোমরা এখানে করে দিবা যদি তোমার স্যার বলে। তারপরে ফসফরাস, দেখো ফসফরাস এখানে আছে কি আমরা একটু দেখব জাস্ট। এই যে ফসফরাসের পরেরটা আছে, ফসফরাসের 2 8 8 তার 5, তার মানে হলো কি হলো সর্বশেষ 5টি ইলেকট্রন। তো এখানে যে মৌলগুলো আছে এখানেও সেগুলো আছে, প্রথমে ফ্লোরিন, তারপর হলো ফসফরাস, তারপর ক্লোরিন, তারপর ক্যালসিয়াম। দেখো এখানে 4 জনকেই দেওয়া আছে। এই অংশটা তুলে দিলে তোমার এই শ্রেণীর কাজটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো যোজনী আর যোজ্যতা। দেখো যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কিন্তু এক কথা না, দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। শুনতে একই রকম মনে হলেও এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এইমাত্র তোমাকে দেখালাম যেটা, সেটা হলো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন মানে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে, যে কয়টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে থাকে ওই কয়টাই হলো যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী বা যোজ্যতা কি? যোজনী বা যোজ্যতা হলো সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে। কি সংখ্যক? বিজোড় ইলেকট্রন। এটার মূল টপিক হলো বিজোড়। যে কয়টা বিজোড় ইলেকট্রন থাকে তাকে আমরা বলবো যোজনী বা যোজ্যতা। এটা বোঝানোর জন্য আরো টেকনিক আছে, তবে আমার মতে এই সংখ্যা মনে রাখবা বিজোড়। যোজনী মানে হলো বিজোড় সংখ্যা। আচ্ছা, পূর্বে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অন্যের সাথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বর্জন বা গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে অনুগঠন করে। অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। এখানে একটা যদিও সংজ্ঞা লেখা রয়েছে, তবে এখানে থেকে তো হয়তো তোমরা গাইডে আরো ভালো সংজ্ঞা পেয়ে যাবা। তো এর থেকে বেটার সাজেশন যে কোন মৌল অন্য একটি মৌলের সাথে, ঠিক আছে, যে কটা ইলেকট্রন গ্রহণ বা যে কটা ইলেকট্রন বর্জন করে যুক্ত হয় তাকে আমরা বলবো যোজনী। এর আরেকটা সংজ্ঞা রয়েছে যোজনীর, যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন রয়েছে তাকে বলা হয় যোজনী। আচ্ছা যাক, এখানে বলছে সাধারণত সব সময় হাইড্রোজেনের যোজনী এক ধরা হয়। কোন মৌলের একটি পরমাণু যতগুলো ওই পরমাণু হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তো এখানে বিভিন্নভাবে তোমরা সংখ্যাটা দেখতে পাচ্ছ। আই হোপ এই সংখ্যাটা তোমরা নিবা না, তোমরা চাইলে এই সংখ্যাটা নিতে পারো, মোটামুটি খারাপ নয় সংখ্যাটা। যে অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অন্য একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকেই বলা হয় যোজনী। এটা তোমরা নিতে পারো, বাট এই সংজ্ঞাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আসলে গ্রান্টেড হওয়ার কথা তো না। আচ্ছা, তোমরা এখানে কিছু যৌগ দেখতে পাচ্ছ, যেমন এখানে হলো H2O লেখা রয়েছে, তার মানে এখানে হাইড্রোজেন যেটা আছে সে হলো 2, আর এখানে অক্সিজেন যে আছে তার কোনো সংখ্যা নাই। তো তুমি দেখো যোজনী যদি এরকম আমি তোমাকে কোনো কিছু দেখাই, জাস্ট সংকেত দেখাই, তোমার এখানে কি আছে? H2 আছে, H2O। এই বিষয়টা হলো এই যে 2 আছে এটা তোমার কি হাইড্রোজেনের নিচে আছে, এটা হয় এর যোজনী, ঠিক আছে? আর আর এই অক্সিজেনের নিচে কিছু নাই মানে 1 আছে, এই 1 হলো এইটার যোজনী। বুঝা গেল? সবসময় যোজনী হয় উল্টা। দুইটা যৌগ যখন গঠন করে এ এর যোজনী গ্রহণ করে আর এই মৌলটা এর যোজনী গ্রহণ করে। যেমন এখানে তুমি যদি বিষয়টা দেখো H2 আছে তৈরিতে, এজন্য অক্সিজেন যোজনী 2। অক্সিজেন যোজনী কেন? কারণ হাইড্রোজেনের নিচে 2 আছে, তাই অক্সিজেন যোজনী 2। তারপর আরেকটা অ্যাঙ্গেল আছে যে হাইড্রোজেন কয়টা ইলেকট্রন, অক্সিজেন হলো তোমার 8, আর 2টা ইলেকট্রন গ্রহণ করলে সে 10 গঠন করবে। তো সেক্ষেত্রে হয়, কেননা যেটা আমাদেরই 2 10 18 এটা হলো নিষ্ক্রিয় গ্যাস, আর সকল মৌলের একটা বৈশিষ্ট্য হলো সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এখানে দেখো অক্সিজেন আছে কত? অক্সিজেনের 8টি ইলেকট্রন, মানে অক্সিজেন হলো পারমাণবিক সংখ্যা 8। তো এর আশপাশে কে নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে? এর আশপাশে নিষ্ক্রিয় গ্যাস আছে হলো এইটা। তো সে কি 8টা আছে, সে 2টা গ্রহণ করে কি হতে পারে? 10 হতে পারে। তো সেই ক্ষেত্রে যোজনী 2। এইভাবে একভাবে করা যায়, আর হলো মৌল দেখেও করা যায়। যেমন যদি এখানে সোডিয়াম আর ক্লোরিন বলো, এখানে কারোর সাথে কোনো সংখ্যা নেই, তার মানে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, ঠিক আছে? তারপরে এখানে H আর Cl দেখো, এর কাছেও কারো মৌলে কোনো যোজনী নাই, তার মানে হাইড্রোজেন যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। কিন্তু এখানে তো আছে হাইড্রোজেনের যোজনী 2 আর অক্সিজেন নিচে কিছু নাই, তার মানে অক্সিজেনের কিছু নাই মানে হলো হাইড্রোজেন যোজনী 1 আর হাইড্রোজেন নিচে 2 আছে, তার মানে অক্সিজেন যোজনী 2। বিষয়টা বুঝতে পারলা কি? যদি কোনো কনফিউশন লেগে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সমস্যা নেই। তারপর তুমি যদি এখানে দেখো এই যে এই দুজন সহানুভূতি ব্যক্তি, এখানে ক্যালসিয়ামের আগেও কেউ নেই, পটাশিয়ামের এখানেও কেউ নেই। তো আসলে এরা দুজনের যোজনী কিন্তু 2, যোজনী হলো 2, কিন্তু নরমাল ভাবে যদি বলি যোজনী 1, তাই না? এছাড়াও কিন্তু আমি বলছিলাম যে গ্রুপ নাম্বার 1 এর মৌলগুলো যোজনী 1, গ্রুপ নাম্বার 2 এর মৌলগুলো যোজনী 2,
গ্রুপে 17 মৌলগুলোর যোজনী তোমার কত? 17 যোজনী হলো 1। এই যে টপিকগুলো এটা ভালোভাবে জানতে হবে। তারপর আসে হলো পরিবর্তনশীল যোজনী বিষয় কি। কিছু কিছু মৌল এক বা একাধিক মৌলের একাধিক যোজনী থাকে। কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন আয়রন। আয়রন এর পরিবর্তনশীল যোজনী হলো 2 আর 3। প্রশ্ন কিন্তু আসে যে আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। ঠিক আছে? বা সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। তার ব্যাখ্যাটাই যে এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কোন মৌলের সর্বশেষ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। তাহলে সুপ্ত যোজনী কি? সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী মানে সর্বশেষ শক্তি স্তরে যে যোজনী থাকে সেটা হলো সর্বোচ্চ যোজনী। সক্রিয় যোজনী মানে তুমি নরমাল যে যোজনী পাও সেটা। এই দুটোর পার্থক্য মানে বিয়োগকে বলা হয় সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী কাকে বলে? এটা ইম্পর্টেন্ট লাইন। সুপ্ত যোজনী কাকে বলে? ঠিক আছে? তো এখানে দেখো এখনো অনেকগুলো টপিক আছে, এখনো টপিক কিন্তু শেষ হয়নি। তো এখানে বলা হয়েছে যেমন এখানে FeCl। Fe দেখো এখানে ক্লোরিনের সাথে 2 আছে, তার মানে Fe যোজনী 2, Fe সক্রিয় যোজনী 2। আর ক্লোরিন এর আগে কিছু নেই, মানে ক্লোরিন যোজনী 1। আবার কিন্তু আয়রন এর সর্বশেষ যোজনী 3, মানে আয়রনের যদি সর্বোচ্চ যোজনী হিসাব করি, আয়রন হলো তোমার যতটুকু মনে আছে 26। তো এটা যখন করা হয় আর সর্বশেষ শক্তি স্তরে থাকে 3 ইলেকট্রন, যার কারণে যোজনী 3। আর এখানে সুপ্ত যোজনী 2। তাহলে ফেরাস ক্লোরাইড যোগে আয়রন এর বা ফেরাস এর সুপ্ত যোজনী হলো 3 - 2 বিয়োগ করা হয়েছে। তো সুপ্ত যোজনী কাকে বলে এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবা। সুপ্ত যোজনী থেকে প্রশ্ন আসে, বিশেষ করে খ নাম্বার প্রশ্ন তো এখান থেকে প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে? যে সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী হলো কোন মৌলের সর্বশেষ শক্তিতে যে কটা ইলেকট্রন থাকবে সেটা হলো তার সর্বোচ্চ যোজনী। আর কোন মৌলের নরমাল যে যোজনী থাকে সেটাকে বলা হয় সক্রিয় যোজনী, মানে কয়টা ইলেকট্রন গ্রহণ বা কয়টা ইলেকট্রন ত্যাগ করলে সে তোমার কি মৌলিক গঠন হবে বা কোন একটা যৌগ গঠন করতে পারবে, তাকে বলা হয় সক্রিয় যোজনী। ঠিক আছে? তো এই দুটোকে পার্থক্য করলে তোমরা পেয়ে যাবে সুপ্ত যোজনী। আবার দেখো FeCl3, এখানে দেখো এখানে 3 আছে, তার মানে আয়রনের সক্রিয় যোজনী হলো 3। আর আয়রনের আবার সর্বোচ্চ যোজনীও কিন্তু তোমার 3। তাহলে এদের সুপ্ত যোজনী 0, মানে সুপ্ত যোজনী নেই। বিষয় কি বোঝা গেল? তো এখানে দেখো একটা টেবিল দেওয়া রয়েছে যে কার যোজনী কত। তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, তবে আমার কাছে তো এইভাবে মনে রাখা সো টাফ একটা টপিক। ঠিক আছে? আমার কাছে এটা মনে হয় অনেক কঠিন একটা বিষয়। তবে আমি যেভাবে বলি, দেখো গ্রুপ 1 এর কে কে আছে? গ্রুপ 1 এ আছে হেলিনাকে রবি ছেঁচে ফেলেছে, মানে হেলিনা বলতে হাইড্রোজেন। ঠিক আছে? লি বলতে হলো লিথিয়াম, না বলতে হলো Na। ঠিক আছে? তারপর হেলিনা কে, কে বলতে হলো কে। তো এগুলো হলো গ্রুপ 1 এ হেলিনা কে রবি, এখানে আরবি, তারপর হলো CSFR। ঠিক আছে? ফেলেছে। এগুলো সবগুলো যোজনী 1, কারণ গ্রুপ 1 এর মূলে সবগুলো যোজনী 1 হয়। এবার একটু আমি তোমাকে মিলাই দেখাই। হাইড্রোজেন যোজনী 1, তারপর কি হাইড্রোজেনের পর কি লিথিয়াম। লিথিয়াম দেখি Li কোথায়? আচ্ছা, লিথিয়ামের যোজনী কিন্তু গ্রুপ 1 এর মূল, তো এর যোজনী হবে এই দেখো 1, এর যোজনী 1। তারপর কে? তারপর হলো সোডিয়াম। সোডিয়ামের যোজনী 1। তারপর কে? তারপর হলো পটাশিয়াম। পটাশিয়ামের যোজনী 1। তাহলে গ্রুপ 1 এর মূলের সবগুলো যোজনী 1। এবার গ্রুপ 2, সেটা কি? গ্রুপ 2 হলো বেলালের মনের কল্পনায় শুধুই পাবে রাজত্ব। এটা গ্রুপ 2 এর মূল যোজনী। এই গ্রুপ 2 এর যোজনী হলো 2। গ্রুপ 2 এর মূল যোজনী হলো 2। এবারে হিসাব করি। এই দেখো মনের বলতে ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম যার যোজনী 2। কল্পনা বলতে হলো ক্যালসিয়াম, যার যোজনী হলো 2। ঠিক আছে? তারপর দেখছো তো এটা এইভাবে মনে রাখবা। আর তোমরা যে এটা দেখছো যেটা 13 নম্বর গ্রুপে, তাই যোজনী 10। তো এই হলো বিষয়। ঠিক আছে? তো এইভাবে তোমাদের মুখস্থ না করলে হবে, ইজিলি তুমি বুঝতে পারবা, কারণ এতগুলো মুখস্থ করার পরে আবার মনে রাখাটা কিন্তু সো টাফ ব্যাপার, এত ইজি না যে তুমি এটা মনে রাখতে পারবা। তুমি এখান থেকে যদি পড়তেই হয়, বিশেষভাবে তোমার পড়তে হয়, সেক্ষেত্রে তুমি সিলভারটাকে পড়ে নাও। এই সিলভারটা কাজে লাগে সবচেয়ে বেশি। নরমালি এটার যোজনীটা তোমার জানতে হয়। তারপর কপারের এখানে যোজনী 2টা দেখতে পাচ্ছ, তবে এই নিচেরটা পড়বা, কারণ কপার সবসময় যোজনী 2 প্রদর্শন বেশিটা করে। আর বাকি এখানে অক্সিজেন এগুলোর যোজনী নরমাল ভাবে বাই করা যায়, কোনো সমস্যা নেই। তবে আমি তোমাদের বলবো না যে এতগুলো পড়ো, এতগুলো পড়লে মনেও রাখতে পারবো না। সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আশা করি তুমি আমার কথাগুলো সব বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা যৌগ গঠন করব এবং তাদের যোজনী সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই রাখছি।
যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং সর্বোপরি কথা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।